আমার নাম শাহাদাত। এটি আমার জীবনে ঘটা সত্য একটি ঘটনা, যেটি এখন পর্যন্ত আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমি কখনো ভাবতে পারিনি যে আমার জীবনটা এরকমভাবে বদলে যাবে। বর্তমানেও আমি একজন পেশায় অটো চালক এবং বেশ কিছু বছর আগে থেকেই আমি অটো চালাই। তবে এই অটো চালানি যেন আমার জীবনটা অনেকখানি পাল্টে দিয়েছে এবং কিভাবে পাল্টেছে সেটা আপনারা পুরো ভিডিও শুনলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে আমরা অটো চালক ভাইটির জীবন ঘটনা শুনব। আশা করি ঘটনাটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। বরাবরের মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। আশা করি আমাদের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। তখন সময়কাল 2004 কি 5। আমার আব্বাজান হঠাৎ করে মারা গেলেন। আমি তখন প্রাইমারি স্কুলে পড়তাম। তখন আমি স্কুল থেকে বাড়িতে ফিরে দেখি আমার আব্বাজান আর নেই। আমি বেশ কষ্ট পেয়েছিলাম। তারপর থেকে আমাদের পরিবার পড়ল এক অন্যরকম দুঃখ দুর্দশার মধ্যে। আমি কেমন যেন ভেঙে পড়লাম। একটু একটু করে নিজেকে সামাল দিচ্ছিলাম, কিন্তু ছোট থাকতেই কেন যেন আমার ম্যাচুরিটি চলে আসলো। আমার বড় 2 বোন ছিল এবং ছোট একটা বোন ছিল। মোট আমরা 4 ভাই বোন। এই 4 ভাই বোনের সংসার তখন চালানোটা একটু দুঃসাধ্য এবং কষ্টকর হয়ে দাঁড়ালো। আমার চাচারা আমাদেরকে সাহায্য করত, তবে তা দিয়ে 4-5 জনের ফ্যামিলি কীভাবে বা চালানো যায়। আব্বা যে খুব বড় লোক ছিল এমন না। তিনি কৃষিকাজ করতেন আর মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় মজদুরি খাটতে যেতেন। এভাবেই সংসার চলতো। সংসারের এই বোঝা কি সেটা আমি আগে বুঝতাম না, তবে আব্বা মারা যাওয়ার পর থেকে বুঝতে পেরেছি। তারপর আমি নিজেই পরিবারের সেই বোঝা কাঁধে তুলে নিলাম। ক্লাস 5 পর্যন্তই আমার পড়া হলো। তারপর আমার পড়ালেখা আর আগায়নি। আমি ওই সময় থেকেই পরিবারের বোঝা কাঁধে নিলাম। বিভিন্ন জায়গায় যেতাম কাজের জন্য চাচাদের সাথে। আবার আমাদের যে জমিগুলো ছিল সেই জমিগুলো যে ফসল ছিল সেটা খেয়ে সাথে সাথেই ওইটা বর্গা দিয়ে দিয়েছিলাম। আর মাঝে মধ্যে সেই ফসলের দেখভাল করার জন্য কাকাদের সাথে যেতে হতো। এভাবেই চলছিল এবং আস্তে আস্তে এরকমভাবে আমি বড় হতে থাকি। আমার বয়স যখন 11-12 বছর হয়, তখন আমার কাকারা এবং মামারা সকলে মিলে আমাকে একটা ভ্যান গাড়ি কিনে দেয়। বলে কি যে, তুই এরকম মজদুরি করে তো সংসার ঠিক মতো চালাতে পারছিস না, আপাতত ভ্যান গাড়িটা চালা। আমাকে তারা সেই ভ্যান গাড়িটা কিনে দিল। তারপর আমি সেটা চালাতে লাগলাম। আমার একটা অভ্যাস ছিল যে আমি একজন সওয়ারি পেলে একজনকে নিয়েই ছুট দিতাম। কারণ হচ্ছে আমার টাকা দরকার। অনেকগুলো সওয়ারির জন্য বসে থেকে শুধু শুধু লাভ কি? আমি সেটা নিয়েই দৌড় মারতাম। এরকম করে অবশ্য অন্যান্য সবার থেকে ভালোই ইনকাম হতো এবং এরকম করে আমার ইনকাম ভালো হচ্ছিল এবং সংসারও ভালোভাবে চলছিল। আর ওইদিকে জমি জমা সব কিছু মিলিয়ে আমার দিনকাল বেশ ভালোই কেটে যাচ্ছিল। এই ছিল হচ্ছে আমার ছোট থেকে বড় হওয়ার একটা কাহিনী, যেটা কিনা আমি অনেক স্ট্রাগল করে বড় হয়েছি। পরবর্তীতে আমি সেটা বিক্রি করে দিয়ে, যে ভ্যান চালাতাম সেটা বিক্রি করে দিয়ে একটা অটো রিক্সা কিনি, যেটা কিনা আমাদের ওই সময়টাতে বাংলাদেশে খুবই ট্রেন্ডিং একটা বাহন ছিল। এখনো খুবই ট্রেন্ডিং একটা বাহন, কারণ হচ্ছে এখনও অটো সব জায়গায় পাওয়া যায় এবং চলে। তো আমি কিছু টাকা কিস্তি থেকে উঠিয়ে এবং এর ওর কাছ থেকে ধার নিয়ে একটা অটো রিক্সা কিনলাম। অটো রিক্সা কিনে সেটা আমি চালাতে লাগলাম। তো যাই হোক, আমার অটো রিক্সা কিনে চালানোর পরে সমস্ত লোন শোধ করে দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে অটো রিক্সা চালাতে শুরু করলাম। তো তখন সময়কাল হচ্ছে গিয়ে 2022, আজকে থেকে 2.5 বছর আগের ঘটনা। তো ওই সময় তো করোনার মধ্যে সকলে গাড়ি ঘোড়া চলা বন্ধ করে দিয়েছিল, এক প্রকার লকডাউনের মধ্যে দিয়ে সময় যাচ্ছিল। তো যাই হোক, করোনা কিন্তু আমার জানাতেনভাবে কেটে গেল। একটু অভাবে কাটলেও আর আমরা যেহেতু গ্রামে থাকতাম সেহেতু ওরকম কোনো সমস্যা, মেজর ইস্যু ছিল না। তো যেদিনকে আমার সঙ্গে ঘটনাটি ঘটে সেদিন ছিল হচ্ছে জুলাইয়ের কত তারিখ আমি বলতে পারবো না, তবে জুলাই মাস ছিল। তো আমাদের বাড়ির পাশের এক কাকা, উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। তো আমি সেদিন অটো চালিয়ে মানে হচ্ছে গিয়ে বাসায় ফিরেছি এবং বাসায় ফিরে আমি খেতে শোবো আর কি। তখন রাতে প্রায় 11:30টার মতো হবে, আমি শোবো। তো ওই সময় আমার দরজা খটখট শব্দ হলো। তো আমি দরজা খুলে বাইরে গিয়ে খেয়াল করলাম আমাদের বাড়ির পাশের এক কাকা আমাকে ডাকছে। বললো কি যে, তাড়াতাড়ি চল, তোর চাচাকে নিয়ে যেতে হবে। আমি বললাম, কোথায় যাবো? তা বললাম কি যে, তোর বড় চাচা তো অসুস্থ হয়ে পড়ছে, ওনাকে নিয়ে হাসপাতালে যেতে হবে, এখনই যেতে হবে, নাহলে হয়তো ওনারা বাঁচানো যাবে না। তা বললাম, এত রাত্রে গিয়ে আমি আবার আসবো কিভাবে? তো তখন আমার ওই কাকা বললো কি যে, চল সেটা দেখা যাবে। আমি অনেকবার না করলাম,
তবে যেহেতু রোগী সেহেতু তাকে নিয়ে আমাকে যেতেই হবে। তো আমি তাকে নিয়ে গেলাম। তো আমাদের গ্রাম থেকে সদর হাসপাতাল প্রায় ১৫-১৬ কিলোমিটার দূরে। তো সেই ১৬ কিলোমিটার দূরে আমাকে সেই রাত্রেবেলা সেই রোগীকে নিয়ে যেতে হলো। তো মোটামুটি কায়দায় ১টা নাগাদ আমরা সেখানে পৌঁছে গেলাম। আর যেহেতু ইমার্জেন্সি রোগী ছিল, সেহেতু কিছু করারও ছিল না। আর তখন আমি আমার সেই কাকাকে বললাম যে, "আমি বাড়িতে যাব কিভাবে এখন? আপনি তো এখানে থাকবেন।" তো কাকা তখন বলল, "দেখ মনি, এখানে তো এখন আসলে আমি না থাকলেও পারতেছি না। আমি ভাবছিলাম যে আমি আসবো বা তোর সাথে যাব। কিন্তু তো এখন তো যাইতে পারতেছি না। তুই একটু মনে কষ্ট করে একা, একা চলে যা। আর বেশি তো রাত না। তুই এই তো বড় রাস্তা ধরে চলে যা, সমস্যা হবে না।" তো আমি বললাম কি যে, "কাকা আপনি কিন্তু বলছেন আমি রাত্রেবেলা একা, একা কিভাবে যাব?" তো যাই হোক কাকা আমাকে এরকমভাবে পাঠায় দিল। অবশ্য আমি ভাবছিলাম যে কোনো একটা পিচ্চি বাচ্চাকে নিয়ে আসলে তার সঙ্গে গল্প করতে, করতে যাওয়া যেত। তো আমি চিন্তা করলাম একা একাই যাব। যেহেতু কোনো অপশন ছিল না। আর যদি কোনো ও ও যাত্রী পাই তাহলে তাদেরকে নিয়ে যাব। তো আমি গিয়ে আমাদের যে মোড়টা আছে, যে মোড় দিয়ে আমাদের বাড়ি পর্যন্ত যেতে হয়, রাস্তাটা সেই আগের মোড়ে, আ শহরের আরকি। তো আমি ওইখানে দাঁড়ালাম যে যাত্রী পাওয়া যায় কিনা। ভাগ্যক্রমে ২ জন যাত্রী পেয়ে গেলাম যারা কিনা আমাদের গ্রাম পর্যন্ত যাবে না, তবে আমাদের গ্রামের ৪-৫ গ্রাম আগে ওনারা নেমে যাবে। তো যাই হোক ওই পর্যন্ত তো যাওয়া যাবে। আমি আরেকটু খুঁজতে লাগলাম যে আমাদের গ্রামের কাউকে পাওয়া যায় কিনা। তাহলে গল্প করতে, করতে যাওয়া যাবে আর ভয়ও লাগবে না। তো আমি আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কাউকে পেলাম না। ওনারা বেশি চিল্লাপাল্লা করছে, রাত হয়ে যাচ্ছে। তো যাই হোক আমি ওই রাতে অবশ্য ভালোই ভাড়া পেয়েছিলাম। ৪ জন যাত্রী নিয়ে এসেছিলাম ওই গ্রাম পর্যন্ত। তো ৪ জনে হচ্ছে গিয়ে ৳৩০০ ভাড়া দিছিল। যা কিনা অন্যান্য আ সময় হলে হয়তো ৳১০০ হইতো না। তো আমি তাদেরকে এখানে নামায় দিয়ে আমি আমাদের গ্রামের দিকে আসতে শুরু করি। তো তখন রাত প্রায় ২টার কাছাকাছি হবে। পুরো জনমানবহীন, চারিদিকে কোনো মানুষজন নেই। তো আমার একটু, একটু ভয় লাগছিল। আসলে ভয় একটু, একটু লাগারই কথা। তো তখন আমি খুব দ্রুত গতিতে গাড়িটা টানছিলাম। তো আচমকা খেয়াল করলাম যে আমার গাড়ির সামনে কেউ একজন পড়েছে। তবে আমি কিন্তু চলমান সময়ে কিন্তু সেই গাড়িটা দেখিনি। সেই জিনিসটা দেখিনি যে কেউ একজন আমার গাড়ির সামনে পড়েছে। তো আমি কি করব কিছু বুঝতে না পেরে গাড়িটা নিয়ন্ত্রণে এনে ওখানে দাঁড়িয়ে পড়লাম। আর একটা গর্তের ভিতরে চাকাটা ঢুকে গেল। যে গর্ত থেকে আসলে অনেক গতি দেওয়ার পরেও সেই গর্ত থেকে উঠতেছিল না, কারণ এখানে কাদা ছিল। তো আমি নেমে আ কাকে মেরে দিলাম সেটা দেখার জন্য আমার হাতে একটা টর্চ লাইটও ছিল। তো সেই টর্চ লাইট দিয়ে পেছনে মারলাম। তো আমি খেয়াল করলাম দূরে, বেশ খানিকটা দূরে একটা কিছু পড়ে আছে রাস্তার উপর। সেটা মানুষ নাকি অন্য কিছু আমি জানি না। তো আমি একটু সামনে এগিয়ে যেতে দেখলাম কি যে চুল দিয়ে মাথা ঢাকা আরকি। তো তার মানে বোঝা যাচ্ছে কোনো মানুষ। এবং আরেকটু সামনে যেতেই আমি দেখলাম সেটা একটা মেয়ে মানুষ এবং তার গায়ে একদম জীর্ণ-শীর্ণ পোশাক পরা। মানে খুবই ময়লা-টলা পোশাক পরা এবং আ পরনেও খুব ময়লা পোশাক, উপরে নিচে সব জায়গায়। এবং তার চেহারা, তার চুল দিয়ে ঢাকা এবং চুলগুলোর ভিতরেও বেশ কর্দমাক্ত অবস্থা এবং কাদা-মাকড়ি মাখানো। তো আমি সেই মেয়েটির কাছে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আমি খুব ভয়ে, ভয়ে মেয়েটিকে এক প্রকার পা দিয়ে আসলে নড়ানোর চেষ্টা করলাম এবং সে নড়ছিল না। পরে পা দিয়ে ধাক্কা দিয়ে একদম তাকে সোজা করলাম। তো আমি খেয়াল করলাম যে মেয়েটি ও অজ্ঞান হয়ে গেছে এবং মেয়েটির আসলে সেন্স নেই এবং মেয়েটির পুরো শরীরে কাদা মাখানো এবং সে যে জামাটা পরে আছে, সাদা রঙের একটা জামা পরা ছিল, সেটা অনেকাংশ ছিঁড়ে গিয়েছে এবং জীর্ণ-শীর্ণ জামা, খুবই জীর্ণ-শীর্ণ। তো আমি এমত অবস্থায় কি করব কিছু বুঝতে পারছিলাম না। এরকম কাদা-মাদা মাখিয়ে কোত্থেকে আসছে? পাশেই ধানের ভুঁই ছিল, সেই ভুঁইয়ের ভিতর থেকে আসছে কিনা কে জানে? তো আমি আর কি করব কিছু বুঝতে পারছিলাম না। আমি ওইখানে মেয়েটিকে ফেলেই চলে আসার সিদ্ধান্ত নিলাম। কারণ হচ্ছে গিয়ে এই মুসিবত নিয়ে এখন আমি কোথায় যাব? আর তার শরীরে তেমন কোনো চোটও আসেনি। তো আমি সেটাই ভাবলাম। তো আমি মেয়েটিকে ওইখানে ফেলেই আমি অটোর দিকে চলে আসলাম। তো অটোটা হচ্ছে গিয়ে আমি পেছন দিয়ে ধাক্কা দিয়ে রাস্তা পর্যন্ত উঠালাম। কারণ হচ্ছে ধাক্কা না দিয়ে ওটাকে উঠানো সম্ভব ছিল না। তো রাস্তা পর্যন্ত উঠিয়ে আমি যখন অটোটা টান দিলাম, অটো টান দেওয়ার পরে অটোর ভিতরে আমি গান ছেড়ে দিয়েছিলাম মোবাইলে। তো গান চলছিল। আচমকা সামনে থেকে পিছনের যাত্রী দেখা যায় না? ওই লুকিং গ্লাসে আমার চোখ পড়ল। চোখ পড়ে আমি সত্যি অবাক হয়ে গেলাম এবং অবাক হয়ে আমি জোরে চিৎকার দিয়ে সেখানে আবার দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে আমি পিছন দিকে তাকিয়ে দেখি সেই মেয়েটা আমার অটোর ভিতরে বসে আছে। মানে এটা আচমকা ভয় পাওয়ার মতো ব্যাপার না যে মেয়েটাকে রাস্তার উপর ফেলে আসছি এবং আমি ওঠার সময় দেখছি যে অটোর মধ্যে কেউ নাই। আচমকা এই মেয়েটা অটোর ভিতর কোত্থেকে আসলো? এটা তো ভয় পাওয়ার কথা। আমার বুকের নিঃশ্বাস এত জোরে, জোরে পড়ছিল। তো আমি অটো থেকে নেমে গিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে, "আপনি কে?" মেয়েটা আমার দিকে এক ধ্যানে তাকিয়েছিল, কোনো কথা বলছিল না। মানে কোনো যে কথা বলবে, মেয়েটা যে পিচাস জাতীয় কোনো কিছু এরকম মনে হচ্ছিল না। কারণ পিচাসদের দাঁত অনেক নোংরা হয় এবং অনেক লম্বা, লম্বা হয়। মেয়েটার দাঁত ওরকম না, ওটার দাঁত একদম পরিষ্কার। শুধুমাত্র মেয়েটার গাটা একটু জরাজীর্ণ হয়ে আছে, জামাকাপড় একটু টুকটাক ছেঁড়া।
তবে তাকে দেখে খারাপ কোনো কিছু মনে হচ্ছে না যে সে কোনো ভূত বা প্রেত। তবে প্রথম দেখায় যে কেউ এটাকে মনে করবে। আমি একটু অবজার্ভ করে দেখলাম লাইট টাইট মেরে, আসলে তেমন কিছু না। তো আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এই অবস্থায় তাকে আমি এখানে ফেলেও যেতে পারছি না। আমি একটু সাহসী ছিলাম, ভয়টা তেমন পেতাম না। তো আমি মেয়েটাকে আসলে জিজ্ঞেস করলাম যে, আপনি কি চান? তো মেয়েটা চুপচাপ অটোর পিছনে বসে আছে, কোনো কথাও বলছে না। তো এরকম অবস্থায় আমি প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা সেখানে এরকমভাবে দাঁড়ায় থাকি। মেয়েটা ওরকমভাবে বসেই আছে তো বসেই আছে। আমি তাকে টেনে নামানোর চেষ্টা করলাম অনেক সাহস করে, কিন্তু সে আসলে নামতেও চাচ্ছে না। তো আমি কী করব সব মিলে কিচ্ছু বুঝতে পারছিলাম না। তো তারপর আমি অটোটাকে নিয়ে বাড়ি পর্যন্ত চলে আসলাম। এক প্রকার সাহস নেই, মানে আমার বিরক্ত লাগছিল, তখন ঘুম পাচ্ছিল। আমি এক প্রকার বিরক্তি নিয়ে অটোর সিটে বসে চালাতে শুরু করলাম এবং বারবার পেছন দিকে তাকাচ্ছিলাম যে মেয়েটা কোনো মুভমেন্ট করে কিনা। তো কোনো মুভমেন্ট করে না। তো বাড়ির কাছাকাছি এসে আমি তো পুরো বিরক্ত। কারণ হচ্ছে গিয়ে এই জিনিসটাকে আমি কোথায়, একটা মেয়ে মানুষ, একটা ছেলে হলে একটা কথা ছিল, তাকে হয়তো বাড়িতে আইনা গোসল টোসল করা, বাড়ির বাইরে বসে খাবার টাবার দেওয়া যেত, সকাল হলে চলে যেত। কিন্তু মেয়ে মানুষ নিয়ে আমি কী করবো? তো ততদিনে কিন্তু আমার বড় ২ বোনের বিয়ে হয়ে গেছে। বাড়িতে হচ্ছে গিয়ে আমার মা, আমার ছোট বোন আর হচ্ছে আমি ৩ জন থাকি। তো আমি চলে আসলাম বাড়িতে ও মেয়েটাকে নিয়ে। আমি যখন উঠে গাড়িটা আনলাম, তাও আমার মা তখনও জেগেছিল। তো বলল কি, "কী রে বাজান, দেরি করলি কিসের জন্য?" তো আমি বললাম কি যে, "মা তুমি এখনো ঘুমাও নাই? ঘুমাও।" তো আমার মা বলল কি যে, "ঘুমাই গেছিলাম, তোর অটোর ডাক শুনে আমি উইঠা গেছি।" তো তারপর আমি মেয়েটাকে নিচে নামালাম। বললাম কি যে, "নিচে নামেন।" তো নিচে নামতে চাচ্ছিল না, আমি টেনে ধরে নিচে নামালাম। নামিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি অটোটা আমার যেখানে রাখি সেখানে উঠালাম। উঠাইয়া তারপর আমি বললাম কি যে, "আপনাকে এখন কই রাখবো আপনি একটু বলেন? আপনাকে তো কোনো রাখারও জায়গা দেখতেছি না। আপনার শরীরে প্রচণ্ড ময়লা, নোংরা। এমত অবস্থায় আপনাকে গোসল করতে হবে আগে।" তো আমি নিজে থেকেও তাকে গোসল করাইতে পারতেছিলাম না। আমি যে কী করবো কিছুই বুঝতে পারতেছিলাম না। তো তখন আমি আমার ছোট বোনকে ডাক দিলাম, "এই সীমা বাইরে আয় তো।" তো সীমা তখন ঘুমাচ্ছিল। ও বলল কি যে, "একটা বিপদে পড়ছি।" তো তখন আমি যখন সীমাকে ডাকতে আসছি, ঘরের দরজা তো খোলা ছিল। তো আমি এবং সীমা যখন আমাদের ড্রয়িং রুমে আসি, মানে যেখানে আমরা খাবার দাবার খাই, সেখানে যখন আসি, আমি দেখি মেয়েটা ২ পায়ের উপর বসে আছে এবং আমরা যে টেবিলের উপর বসে খাই, সেই টেবিলের উপর বসে আছে এবং টেবিলের উপর বসে যে ভাত ছিল, সেই ভাতগুলো ২ হাত দিয়ে খাইতেছে। তো এইটা এরকম বীভৎস চেহারা দেখে আমার বোন প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে চিৎকার মেরে ওঠে একটা। তো কেন চিৎকার মারে? কারণ হচ্ছে কি, এরকম ভয়ানক একটা জিনিস যেখানে ২ পা ওরকম ২ দিকে দিয়ে একদম জায়গায় বইসা খাচ্ছে ভাত। তো এটা তো ভয় পাওয়ারই বিষয়। আর তাকে দেখতেও ভয় লাগছিল। তো তার চোখে মুখে কাদা লেগেছিল, সব জায়গায় কাদা আর কি। কর্দমাক্ত একটা শরীর। তো আমরা তাকে কিছু বললাম না। বোন বলতে লাগলো যে, "এটা কে? কই থেকে নিয়ে আসছিস?" তো আমি বললাম কি যে, "রাস্তায় পাইছি এবং আমার হঠাৎ চড়ে বসছে।" তো আম্মা তখন উঠে এসে বলল কি যে, "কি কই থেকে ধরে নিয়ে আসছিস? পিচাস, পেতনি, ভূত। এ তো দেখতে ভূতের মতো লাগতেছে, পেতনির মতো লাগতেছে। তুই এটা কেন নিয়ে আসছিস বাড়িতে?" তো আম্মা তো ভয় পেয়ে, আমি বললাম কি যে, "আম্মা তুমি ভয় পেও না, তুমি যাও। ওরকম কোনো কিছু না, ও মানুষ। ও নিশ্চয়ই কোনো দুর্বৃত্তদের শিকার হয়েছে। ওকে দেখে বোঝা যাচ্ছে না মানুষ। তুমি এত কিছু চিন্তা করো না তো।" আম্মা তখন বলল কি যে, "তুই ঘোড়ার ডিম জানিস? তুই এই জামানার মানুষ। তুই পুরাতন জিনিস চিনবি কিভাবে? ওর চলাফেরা দেখ।" তো ওই রাত্রেবেলা আমার আম্মা নাকি সারা রাত ঘুমায় নাই, আর বোন তো নিজেও নাকি ভয়ে ঘুম আসে নাই। তো আমি বললাম যে, "তোরা রুমে যা, আমি দেখি কি করা যায়।" তো তারা ২ জন নিজেদের রুমে গেল। তো আমি তখন বললাম কি যে, "আপনি নিচে বসেন।" তো তাকে আমি যখন নিচে বসতে বললাম, সে নিচে বসলো। চেয়ারে বসলো। চেয়ারে বসে তাকে প্লেটে আমি ভাত বেড়ে দিলাম। তো সে ভাতের এক পাশের অংশ নষ্ট করে ফেলছিল। তো সেই পাশের অংশটুকু আমি তাকে তার প্লেটে ঢেলে দিলাম এবং তরকারি দিলাম। তখন আমি দেখাই দিলাম যে এরকমভাবে খাইতে হবে। তো তখন সে ওরকমভাবে খাইতে লাগলো। তো আমি তার পাশে বসে খেতে লাগলাম। তবে তার শরীরে যে কাদা ছিল, সেই মাটির ঘ্রাণ আসছিল। তো এমন অবস্থায় তাকে গোসল করাইতে হবে, তাই না? তো আমি দেখতেছিলাম যে আমি যা বলতেছিলাম সে তাই শুনতেছিল আর কি। তো কেন শুনতেছিল আমি জানি না। তো তারপর আমি খাওয়া-দাওয়া শেষ করে মেয়েটাকে নিয়ে গোসলখানায় গেলাম। লাইট জ্বালালাম, কলপাড়ের পানি উঠালাম এবং পানি উঠাইয়া আমি বললাম, "এখানে বসেন।" একটা টুল দিলাম, সে এখানে বসলো। বসার পর আমি হচ্ছে গিয়ে তারপর মেয়েটার শরীরে পানি ঢাললাম, অনেক পানি ঢাললাম। পানি ঢালার পরে তার কাদা তো গেলাম, বললাম যেরকমভাবে পরিষ্কার করেন। তো সে সমস্ত জিনিস পরিষ্কার করলো। পরিষ্কার করার পরে আমি যখন দেখছিলাম যে তার চেহারা আস্তে আস্তে বের হচ্ছিল, তো মেয়েটা দেখতে আসলে খুবই সুন্দর ছিল এবং মায়াবতী ছিল। তার দিকে যে কেউ তাকালে মায়ায় পড়ে যাবে। খুবই সুন্দর ছিল এবং সম্ভবত কাদার ভিতর পড়ে যাওয়ার কারণে তার চুলে টুলে সব জায়গায় কাদা লেগে গেছে এবং দেখতে আসলে ভূতের মতো লাগছিল। তো আমি তখন আমার বোন সীমাকে ডাক দিলাম। তার খানিকক্ষণ বাদেই ফজরের আজান হবে। তো সীমাকে যখন ডাক দিলাম, ও বেরিয়ে আসলো। বেরিয়ে এসে বলল, "কিছু দেখ, তুই তো ভয় পাচ্ছিলি, দেখ মেয়েটাকে দেখ। মেয়েটার কি সুন্দর দেখতে।"
আর যেটা বলছিলি পেতনি, তো একটা মানুষের মেয়ে এবং একটা মানুষ। তো সীমা তখন তার ভয় খানিকটা কাটালো এবং বলল কি যে হ্যাঁ সত্যি তো। তো ওর জামা কাপড় তখন অনেক জায়গা থেকে বেরিয়ে গেছিল, ওর স্তনের অনেক অংশ দেখা যাচ্ছিল। তো আমি বললাম কি যে এই গোসল আমাকে করাইতে হয়েছে, তোরা ভয় পাস সেই জন্য? একটা মেয়ে মানুষকে আমি গোসল করাবো? তাড়াতাড়ি কাপড় চোপড় চেঞ্জ করে দেয়, আর কোথায় কোথায় কাদা লেগে আছে একটু পরিষ্কার করে দে ভালো মতো। তো তখন সীমা হচ্ছে কি ওকে পরিষ্কার করলো, আর আমি বললাম কি যে আমি যাচ্ছিলাম, এই পাশে উল্টা হয়ে দাঁড়ায় আছি, তুই ভয় পাস না। তো তখন ও গোসল করাই দিল। গোসল করানোর পরে ওর গামছা টামছা পরায়া নিয়ে গেল আমার পেছন দিয়ে। তো যখন নিয়ে যাচ্ছিল, মেয়েটাতে তো গামছা পরাইছে, তো ওর পায়ের নিচের অংশটুকু এত পরিমাণ ফর্সা, আসলে আমি নিজে দেখে বিশ্বাস করতে পারতেছিলাম না, এত পরিমাণ ফর্সা শরীর আমি কখনো দেখি নাই। এবং আমি তখন সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। তো মেয়েটাকে রুমের ভেতরে নিয়ে গেল, তাকে পরিষ্কার করাইলো। তো পরিষ্কার করার পরে আচমকা আমার বোন চিৎকার দিয়ে উঠলো, বললাম কি যে কী হয়েছে? তো ওই সময় আমি গেলাম, আমি একদম গিয়ে সত্যি অবাক হয়ে গেছি। কারণ হচ্ছে আমি নিজে লজ্জা পাইছি, আমি দেখি কি যে মেয়েটার পুরো বুক খালি। তো বোন বলতে তুই এখানে আসছিস কিসের জন্য, বের হ। তো আমি তখন সাথে সাথে বের হয়ে গেছি লজ্জা পেয়ে, মানে এরকম এম্বারেসিং সিচুয়েশন আমি কখনো পড়িনি। তারপর আমি দেখলাম কি যে ওর একটা সুন্দর জামা পরাইছে। তো জামা পরানোর পরে এত চমৎকার লাগতেছিল মেয়েটাকে দেখে যে আসলে একটু আগে যাকে দেখে সবাই ভয় পাচ্ছিল, এখন তাকে দেখি সবাই আসলে মনে হচ্ছে যে না, সে ভয়ানক কোনো কিছু না। তো যাই হোক, সে অনেক ঠান্ডায় কাঁপছিল, কেন কাঁপছিল জানি না, আর ওই সময় অতটা গরম ঠান্ডাও ছিল না। তো তাকে হচ্ছে কি ওই আমার যে বিছানা ছিল সেই বিছানার উপর একটা কাঁথা দিয়ে শোয়াই দেওয়া হলো এবং খানিকক্ষণ পরে সে ঘুমায় পড়লো। তো আমি তো নিজেও সারা রাত ঘুমাই নাই, এরকম ট্রমার মধ্যে দিয়ে গেল। তো আমি ওই বারান্দার রুমে এসে ওইখানে একটা পাটি বিছে ওইখানে শুয়ে পড়লাম একটা বালিশ দিয়ে। তো বালিশে শুয়ে পড়ার পরে আমার ঘুম ভাঙলো মোটামুটি 8টা-9টার মধ্যে, কারণ আমরা রাত জাগলেও আসলে সকালবেলা ঘুমাই থাকতে পারতাম না, গ্রামের মানুষ। তো তারপর আমি সকালবেলা উঠে অটো নিয়ে বের হয়ে গেলাম, আর বোনকে বলে গেলাম ও উঠলে খাবার টাবার দিস, আর কি কোথা থেকে আসছে, কি কিসের জন্য আসছে, এগুলো একটু জিজ্ঞেস করিস। হ্যাঁ, তো বোন বললো আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করবো, তুই চিন্তা করিস না। আমরা তো দেখে প্রথমে ভয় পাইছিলাম, কিন্তু মেয়েটা তো আসলে খুব সুন্দর এবং বোন হচ্ছে ভদ্র ঘরের মেয়ে, দেখে আসলে জিজ্ঞেস করবো। তো আমি সারাদিন অটো চালিয়ে মোটামুটি 3টা-3:30টার দিকে বাড়িতে চলে আসছি, কারণ টায়ার্ডও লাগতেছিল, সারা রাত কালকে ঘুমাই নেই, সেহেতু টায়ার্ড একটু লাগবেই। বাড়িতে ফিরে আমি বললাম কি কিরে সীমা উঠছে? তো খাওয়াইছিস ওকে ওকে? তো আমার বোন বললো কি যে উনি তো ঘুম থেকে ওঠেনি এখন পর্যন্ত, এখনও ঘুমাচ্ছে। তো বললাম আচ্ছা ঠিক আছে, উনি ঘুমাক, সমস্যা নেই, ঘুমাক। তারপর আমি খাওয়া দাওয়া করে ঘন্টাখানিক ঘুমায় আবার গেলাম। ঘুমায় আমি রাত্রে 9টার দিকে আবার বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে অটো টটো উঠাইয়া আমি যখন ঘরে ফিরলাম, আমি আসলে মনে ছিল না যে আমার ঘরে কোনো মেয়ে আছে। তো আমি ঘরে ফিরে দেখি কি যে মেয়েটা আমার বিছানার উপর কাঁথা জড়ায় চুপচাপ বসে আছে বিছানার উপর, কোনো কথা বলছে না। তো আমি তখন বললাম কি যে আপনি উঠেছেন, আপনি কিছু খেয়ে নেন, আপনি বোধহয় সারাদিন ঘুমাইছেন তাই না? কোনো কথা বলছিল না, আমার দিকে দ্যাব করে তাকায় ছিল। তো খানিকক্ষণ বাদে আমার বোন আসলো, বোন এসে বললো কি যে উনি কোনো কথাই বলে না, উনি চুপচাপ এরকমভাবে বসে থাকে, কোনো কথা বলে না। আর কি করবো বলেন, কোনো কথা বলে না আর এরকম বসে থাকে, কি করব? তো আমি বললাম যে কিছু করা লাগবে না, কাজ করে, উনি মনে হয় সারাদিন খায় নাই, তুই একটু ওনাকে নিয়ে কলপাড়ে নিয়ে যা, বাথরুমে নিয়ে যা। তো আমার বোন তখন বললো কি যে আমি পারবো না, রাত্রেবেলা এরকম ভয়ানক জিনিস আমি নিয়ে যেতে পারবো না। তো তখন আমি নিজে ওনাকে নিয়ে বাথরুমের কাছে গেলাম। তো দেখাই দিলাম যেটা বাথরুম। তো উনি উপরে গেল, উপরে গিয়ে দরজাটা লাগালো এবং ভিতরে কী করলো জানি না। তো বের হয়ে আসলো খানিকক্ষণ পরে, খানিকক্ষণ পর বের আসার পরে আমি তাকে চোখ মুখ ধোয়ার জন্য বললাম, চোখ মুখ ধুইলো। তারপর ঘরে এসে সবাই মিলে খাইতে বসলাম। তো ওকে দেখাই দিচ্ছিলাম যেরকমভাবে খাইতে হয়। এটাই কি গতকালকের সেই মেয়ে, যে মেয়েটাকে গতকালকে দেখে সবাই ভয় পাচ্ছিল? মানে এত পরিমাণ রূপবতী, তার রূপ দেখে যে কেউ পাগল হয়ে যাবে এরকম অবস্থা। এত সুন্দরী একটা মেয়ে, অথচ গতকালকে দেখে ভয় পাচ্ছিলাম। এটা আমি সীমাকে বললাম যে দেখ ভয় পাচ্ছিলি তুই। তো সীমা বলল কি যে হ্যাঁ আসলে আপু অনেক সুন্দর, তবে আপু কোনো কথা বলে না কিসের জন্য, সে কি বোবা নাকি? তো আমি বললাম কি যে বোবা কিনা জানি না, আর কোত্থেকে আসছে তাও তো জানি না, তুই এক কাজ কর, তুই যেহেতু আসছে আমাদের বাড়িতে মেহমান হিসাবে, থাকুক, ওর যখন সময় হবে তখন চলে যাবে, অথবা দেখি কিভাবে ম্যানেজ করা যায়, ও এখানে আসছে কীভাবে সেটাও তো জানার বিষয় একটা। দেখি, আমি তো বাজারেগঞ্জে থাকি, কোনো খোঁজ পাইলে তখন আমি জানাবো না। হ্যাঁ, তো তুই দেখে শুনে রাখিস ওকে। হ্যাঁ, তো আমি বললো আপু, আমার সীমা বললো কি যে আচ্ছা ঠিক আছে, আমি দেখে রাখবো। তো কয়েকদিনের ভিতরে দেখলাম কিছু ওদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। সীমা ওকে গল্প শোনাইতো, আরও চুপচাপ করে গল্প শুনতো আর হাসতো। তো এতে করে বোঝা যাচ্ছে যে মেয়েটা বোবা, কানা বোবা না আর কি, সে কথা শুনতে পায় কিন্তু বলে না কিসের জন্য, সেটা নিয়ে আসলে
আহ, আমার আমি চিন্তিত আর কি। আমি অবজার্ভ করতাম, আমি যখন খেয়াল করতাম যে ও বোবা তো না, তাহলে কানেও শোনে, তাহলে কথা বলাটা কিসের জন্য? তো যেহেতু কেউ একজন কথা না বলে তারপর তো জোর খাটানো যায় না। তো ওই দিন সন্ধ্যার দিকে আমার বোন বলল কি যে ভাই চল আমাদের একটু মার্কেটে নিয়ে যাবি, ওর জন্য কিছু কাপড় কিনতে হবে, আসলে আমার কাপড় চোপড়ের গায়ে ফিট হয় না। তো আমি কি যে হ্যাঁ ফিট তো হবেই না, অত তোর থেকে একটু বড়, তুই এতদিন বলিস না কিসের জন্য আমাকে? তো বোন বললো কি যে এতদিন আসলে বলি নাই, আমার নিজেরই মাথায় আসে না, চল আমাকে নিয়ে চল। তো আমি ওদেরকে অটোর পিছনে বসায় নিয়ে গেলাম। তো আমি বারবার মেয়েটার দিকে লুকিং গ্লাস দিকে তাকাচ্ছিলাম। আমি ওর দিকে তাকায় থাকলে ও আমার দিকে তাকায় থাকে, এমন হয় না যে কারোর দিকে তাকাইলে সে তার চোখ ফিরে নেয়, কিন্তু ও আমার দিকে তাকায় থাকে। কি করব, এই মেয়েটার দিকে তাকাতে আমার এত পরিমাণ ভালো লাগে যে আমি বলে বোঝাতে পারবো না। ওই দিন সন্ধ্যার দিকে আমি ওদেরকে মার্কেটে নিয়ে গেলাম, অটোটা পার্ক করে একটা কসমেটিক্সের দোকানে ঢুকলাম। তো ওকে যেটা দেখাচ্ছিলাম ও কোনো কিছু না বলছিল না, বললো হ্যাঁ নিয়ে নেন। তো আমি সব কিছু পছন্দ করে কসমেটিক্স ওকে কিনে দিলাম, প্লাস ওর যে জামা ছিল জামাগুলো কিনে দিলাম। তারপর আমার বোন বললাম কিছু তুই এখানে দাঁড়া, আমি কিছু জিনিস কিনে নিয়ে আসি। তো বললাম কি? তো বললাম কিছু, তো তোরা তো জানার দরকার কি? তো বুঝলাম যে মেয়েদের পার্সোনাল জিনিসপত্র এতে কিনবে, তো ওরা এখান থেকে কিনে নিয়ে আসলো। কিনে নিয়ে আসার পরে বললো কি যে চল, হয়ে গেছে আমাদের। তো বাড়িতে গিয়ে আমার বোন ওকে একটা খুব দামি একটা ড্রেস কিনে দিয়েছিলাম, আর ওর যে ড্রেসটা পরে এসেছিলো সেটা তো প্রচণ্ড পরিমাণ ময়লা হয়েছিল। ওইটা ধোয়ার পরে টাঙিয়ে একটা হ্যাঙ্গারে করে রেখে দিয়েছে। তো দেখিয়ে বোঝা যাচ্ছে অনেকটা আমরা পরীদের গায়ে যেসব ড্রেস দেখি না, যে মানে পরী তো কখনো দেখি নাই, তবে এই ছবি টবিতে যেরকমভাবে দেখি ঠিক ওইরকমভাবেই হচ্ছে গিয়ে ওই ড্রেসটা এরকম সাদা এবং ধবধবে, খুবই চমৎকার ড্রেস। তো সেটা এরকম টানায় রেখে দিচ্ছি। তো এরপরে যে ড্রেসটা ওই মেয়েটাকে কিনে দিয়েছি, প্লাস কয়েকটা স্যালোয়ার পিস কিনে দিয়েছি। তো মেয়েটা যখন পরে আসলো, আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তখন পর্যন্ত কিন্তু বিয়ে করিনি, প্লাস আমার সত্যি কোনো মেয়ের সঙ্গে এরকম কোনো প্রেম ছিল না। তো এই মেয়েটাকে আমি যতই দেখছিলাম ততই এই মেয়েটার প্রতি আমি মুগ্ধ হচ্ছিলাম, এবং তার প্রতি একটা অন্যরকম আবেগ আমার কাজ করছিল, একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না, আমি সত্যি বলে বোঝাতেও পারবো না। তো আমার ওকে খুব ভালো লাগছিল দেখতে। তো তখন আমি লজ্জা পেয়ে প্রকার রুম থেকে বের হয়ে যাই। তো ওই রাতটা তো এরকমভাবেই কাটে। তো এর পরের দিন আমার ফুফা আসে, আসলে আমার ফুফাতো বোনের বিয়ে ছিল, দাওয়াত দিতে আসে যে বিয়ে আছে। তো ফুফা এসে জিজ্ঞেস করে যে এই মেয়েটাকে। তো আমি তখন বললাম কি যে মেয়েটাকে হচ্ছে গিয়ে আমরা পাইছি এক জায়গায়, এবং আমাদের বাসায় আসলে গেস্ট হিসাবে আছে। তো ফুফা একটু নাক ছিটকাইলো, বললো কি যে একটা যুবতী মেয়েকে ঘরে ভাবে রাখছিস। আর ওই মেয়েটা সত্যি অনেক যুবতী ছিল, তার শরীরের অনেক স্বাভাবিক বাঙালি মেয়েদের থেকে অনেকটা অন্যরকম ছিল, মানে বুঝে নিত যুবতী হলে কেমন দেখা যায়। তো আমার ফুফা তখন বদনজরে তাকাইলো, বললো কি যে একটা যুবতী ঘরে একটা যুবতী মেয়ে রেখে দিছিস, আবার তুইও থাকিস, বিষয়টা কেমন না? তা বললাম ফুফা কেমন হবে কিসের জন্য? তা আমি এক প্রকার স্বাভাবিকভাবে নিলাম। তো ফুফা চলে গেল, ফুফাতো বোনের বিয়ে ছিল যেহেতু, তো আমরা 2 দিন পরে পরিবার সহ বিয়ে খেতে গেলাম। তো সাথে করে ওকেও নিয়ে গেছিলাম, আর যে নতুন ড্রেসটা কিনে দিয়েছিলাম সেই নতুন ড্রেসটা হচ্ছে কি ওকে পরতে বললাম। তো নতুন ড্রেস পরে সেদিনকে সারাদিন সীমার সঙ্গেই ছিল, এবং সীমার সঙ্গেই ওইখানে বিয়ে খেয়েছে, দাওয়াত খেয়েছে। তো এর মাঝখানে সকলেই হচ্ছে কি তানা দিচ্ছিল আর কি, তানা দিচ্ছিল বলতে নানান ধরনের বাজে কথা বলতেছিল, এবং বলতেছিল যে এরকম একটা মেয়ে, মানে ফুফাইশা লিঙ্ক লাগাইছে পুরো বাড়িতে, যে একটা যুবতী মেয়েকে ঘরে ভাবে রাখতেছে এতদিন ধরে। তো আমি ওনাদের কথা কোনো কিছু আমলে নিই নাই, কারণ বাইরের মানুষের কথা আমি শুনি না। তো মানুষজন কেমন সেটা তো জানেনই আপনারা, গ্রামের মানুষজন কেমন, আসলে খুবই বিশ্রী হয়, খুবই বাজে বাজে রকমের মেন্টালিটি হয় গ্রামের মানুষ। তো ওই দিন বাড়িতে ফেরার পরে প্রায় সপ্তাহখানেক পরে আমাদের বাড়িতে আমাদের পাশের বাসার এক আন্টি আসে, এবং আসা যাওয়ার মধ্যে তো আছেই তারা। তারা জিজ্ঞেস করে সীমার কাছে যে কিনে মেয়েটাকে। তো সীমা বলে কি যে আমার এক আপু আমাদের বাড়িতে কয়েকদিন থাকবে। তো ফুফারের কথা বলার পরে আমি বলে দিছি যে আমার এক আপু পরিচিত। তো এই কথা বলার পর বলে কিছু এতদিন একটা যুবতী মেয়ে একটা ঘরে, মানে ওই যে সবার একই কথা যে কেন আছে। তো মেয়েটা এত লক্ষ্মী ছিল আসলে, ও যার ঘরে থাকবে সেই হচ্ছে গিয়ে এরকমভাবে লক্ষ্মী হয়ে থাকবে। তো মেয়েটা এত লক্ষ্মী ছিল এই জন্য বললাম, কারণ হচ্ছে ও প্রত্যেকদিন সকালে উঠে সীমার সঙ্গে রান্না করতো। প্রথম কয়েকদিন ও আসলে তেমন কিছু বুঝতে পারেনি এখানে রীতিনীতি বা কীভাবে থাকতে হয় এসব বিষয় সম্পর্কে। ও আসলে এইসব বিষয় সম্পর্কে একটু অবগত ছিল না, জানতো না। তো সীমাকে যখন দেখে সমস্ত কিছু শিখে ফেললো, ও সীমাকে রান্না করতে দিত না, ও নিজে থেকেই রান্না করতো সমস্ত কিছু, এবং যা যা করতো নিজে থেকেই করতো। যেমন ও সীমাকে ঘর ঝাড় দেওয়া দেখেছে, এরপর থেকে ও নিজেই ঝাড় দিত। ও গোসল করা দেখেছে সীমার,
তো ও নিজে থেকেই তখন গোসল করতো, বলতো কি যে এরকমভাবেই হয়তো এরা গোসল করে। তো আমার যতটুকু মনে হয় যে মেয়েটা হয়তো সভ্যতা সম্পর্কে কিছু জানতো না, বা মেয়েটা ওই দেশ যেখান থেকে এসেছে বা যেখানে থাকতো সেখানে হয়তো এত কিছু করতো না বা জানতো না, আমার এতটুকু মনে হলো। তো কোথা থেকে এসেছে আমি বলতে পারবো না, আমি আসলে অনেক খোঁজখবর করে মেয়েটার হদিশ আমি বের করতে পারিনি। এর মাঝখানে আবার হয়েছে কি, আমার বন্ধু বান্ধবকে যাদেরকে বলেছিলাম, তো ওরা আবার ওই মেয়েটাকে দেখার জন্য বাড়িতে আসতো। তো আমি কয়েকদিন দেখলাম কি যে খুব বদনজরে তাকাইতো, এবং আমার এক বন্ধু তো বলেই দিল যে আমাকে দিয়ে দে, আমি মেয়েটাকে বিয়ে করি, মেয়েটা দেখতে আসলে খুব সুন্দর। তো আমি তখন বললাম কি যে এরকম চিন্তা ভাবনা বাদ দে, ওকে সঠিক ঠিকানায় না পৌঁছে দিয়ে আমি আসলে কারোর হাতে দিচ্ছি না। আর দেখি যদি ও আসলে রাজি হয় তাহলে আমার বিয়ে দিতে কোনো আপত্তি নেই, সময় যাক, যদি ওর পরিবারের লোকজন আসে তখন আমি কি বলবো, আর এটা তো আমি করতেও পারি না, তাই না? তো তখন আমার বন্ধু ভুল বুঝলো, বললো কি যে হ্যাঁ তুমি তো ঘরের ভিতরে তাকে রাখা তার সঙ্গে হস্তি নষ্টি করো, এই সমস্ত কথা বললো। তো আমি তখন আমার বন্ধুর সাথে ঝগড়া করতে চলে আসলাম। মানে এরকম একটা খারাপ কথা বলতে পারে, আসলে গ্রামের মানুষ তো, তাদের মুখে কোনো কিছু আটকায় না। তো ওই দিন বিকেলবেলা আমি এসে দেখি সীমা আসলে ঝাড়ু দিচ্ছে, আমাদের উঠান ঝাড়ু দিচ্ছে। তো সীমা তো বললাম যে খুবই যুবতী একটা মেয়ে, তো সে যখন ঝুঁকে ঝাড়ু দিচ্ছিল তখন তার প্রতি একটা বদনজর আমার চলে যায়। তো তখন আমি আমার চোখকে সংযত করি, আমি আমার এইসব দিক থেকে বেশ অন্যরকম ছিলাম। এবং ওই সময় হচ্ছে মাগরিবের আজান হচ্ছিল, আমি তখন সীমাকে বললাম, সীমা গিয়ে তুমি নামাজ পড়ে, ওকে নিয়ে নামাজ পড়া, আর হচ্ছে গিয়ে তুইও নামাজ পড়। আমি নিজের টুপি নিয়ে মসজিদে চলে গেলাম এবং তওবা করলাম যে এটা কি দেখলাম আমি। এর আগের দিন আমি এরকম একটা জিনিস দেখে সত্যি চমকে গিয়েছিলাম, লজ্জা পেয়েছিলাম। তো সব মিলিয়ে একটা যুবতী মেয়ে ঘরে থাকলে আসলে ওরকমই হয় যে তার দিকে বদনজর চলে যায়। তো সব মিলিয়ে আমি একটা অন্যরকম চিন্তার মধ্যে ছিলাম, যেহেতু মেয়েটাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে এবং আমি তাকে ভালোবেসে ফেলেছি প্রায় অনেকটা। কারণ হচ্ছে ও একটা বউয়ের মতো আমাকে লালন পালন করতো, যেমন ও সকালবেলা ভোরবেলা ওঠে, একটা বাড়ির বউ যেরকমটা করে সকালবেলা উঠে ঘর তোর ঝাড় দেওয়া, তারপর রান্না বান্না করা, উঠান ঝাড় দেওয়া, সমস্ত কাজ করা মায়ের সঙ্গে, সব কিছু করতো। আমরা যা বলতাম সে তাই করতো। এবং এক প্রকার তার প্রতি আমার ভালোবাসাটা যে কখন চলে আসে আমি বলতে পারবো না। মেয়েটা আসলে খুবই ভদ্র ছিল, নম্র ছিল এবং খুবই মিষ্টি ছিল। এটা হচ্ছে প্রথম কথা, খুবই মিষ্টি ছিল দেখতে। তো ওরকম করে তার প্রতি আমার একটা অন্যরকম টান চলে আসে, ভালোবাসা চলে আসে। মেয়েটা আমার প্রতি কীরকম ফিল করতো সেটা আমি জানি না, সেই জন্য আমি চুপচাপ ছিলাম, কিছু বলতাম না। আর আমার সামনে যখন পড়তো ও লজ্জা পেতো আর কি, একটু লজ্জা পেতো, সেটা বোঝা যেত। আর আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতো, সেটা আমি 2-3 টের পেয়েছি। তো এরকম করেই সময় কাটছিল। তো একদিন সন্ধ্যার দিকে আমি যখন অটো চালায় বাড়িতে ফেরার পর আমি দরজায় একটা নক পড়ে, তখন ভালোই রাত 10টার পর হবে। তো 10টার দিকে আমি যখন দরজা খুলি আমি দেখি আমার ঘরের সামনে 4-5 জন মুরব্বি দাঁড়ায় আছে, এবং 4-5 জন মুরব্বি খুবই মানে রাগান্বিত অবস্থায় তারা। তো তারা বলতেছে কি যে কি ব্যাপার শাহাদাত মিয়া, তুমি কি শুরু করছো? তো আমি বললাম যে কি শুরু করছি মানে কি হয়েছে? তখন সেই হুজুরগুলো বললেন, তার পেছনে গ্রামের আরো কয়েকজন মুরব্বী লোক ছিল, তো তারা বললেন কি যে তুমি কি শুরু করছো, তুমি জানো না? তুমি যে এরকম একটা যুবতী মেয়েকে মাসের পর মাস ঘরে রাখছো, এটাকে আমরা মেনে নিব নাকি? গ্রামের সমস্ত জায়গায় ছড়ায় গেছে যে একটা যুবতী মেয়েরা তুমি বিয়ে ছাড়া ঘরের ভিতরে রাখছো। তেমন কিছু, ঘরে কি আমি একা থাকি? আমার বোন থাকে, আমার মা থাকে, এসব কি ধরনের কথাবার্তা বলতেছেন মাওলানা সাহেব? আপনার মুখে তো এসব মানে না। তো তিনি তখন বলেন কি যে তুমি এই যুবতী মায়ারা কি করবে জানি না, হয় আমাদের শুকুরের সাথে বিয়ে দাও, আর না হলে তুমি নিজে বিয়ে করো, না হলে কিন্তু আমরা গ্রামের ভিতরে এরকম ব্যভিচার মানব না। আমি তখন বললাম কি যে ব্যভিচারের কি আছে, মেয়েটা বিপদে পড়ছে, আমি তাকে একদিন পাইছি রাস্তায় কুড়াইয়া, বাড়িতে নিয়ে আসছি। তখন বুঝলাম যে আসলে এই মেয়েটার প্রতি অনেক গ্রামের অনেকেরই লোভ আছে, কারণ হচ্ছে কি অনেকেই এগুলো লিঙ্ক লাগায়া গ্রামের সকলে আসলে এই মেয়েটাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছে, কারণ মেয়েটা যে দেখতে অনেক সুন্দর আমার সাথে বের হইতে দেখছে, প্লাস সব থেকে বড় কথা হচ্ছে মেয়েটা দেখতে অনেক হট। আমি একদম খাস ভাষায় বললাম, এত পরিমাণ হট যে যে কেউ দেখলে তাকে দেখলে সিডিউস হয়ে যাবে। তো সবাই মিলে মেয়েটার এই শরীরের দিকে আসলে নজর, বিয়ে করা তো অন্য বিষয়, কারণ কেউ জেনে বুঝে তো বুবা মেয়েকে বিয়ে করবে না। মেয়েটা যেমন সুন্দর ছিল সেরকম ছিল তার শরীর আর কি। তো এটা দেখেই হয়তো সম্ভবত সকলে তাকে বিয়ে করার জন্য উদ্বুদ্ধ হয়েছে এবং হুজুরকে লিঙ্ক লাগিয়েছে। তো তখন আমি রেগে মেগে গিয়ে বললাম কি যে আসলে তখন ডিসিশনটা আমার নিজের ছিল না, আমি নিজেও চাইছিলাম না যে মেয়েটাকে বিয়ে করব। তো আমি তখন বললাম যে হুজুর, আপনাদের যদি এতই সমস্যা হয়, আমি তখন বিয়ে করিনি, আমি ওই মেয়েটাকে বিয়ে করব এবং আমি অন্য কারোর হাতে দিব না, কারণ হচ্ছে আমি জানি না যে অন্য কেউ এই মেয়েটাকে কেমনভাবে দেখভাল করবে। তবে এটা আপনারা যেহেতু এরকমভাবে বলছেনই, ঠিক আছে আমি তাহলে বিয়ে করব। তো হুজুর তখন বললেন, মাশাআল্লাহ, ঠিক আছে, তাহলে আগামী শুক্রবার তোমাদেরকে বিয়ে দিব। তো আমি এরকম একটা ডিসিশন নিয়ে নিজেই বোধাই হয়ে গেলাম, কারণ হচ্ছে গিয়ে
মেয়েটার তো জিজ্ঞেস করতে হবে সে বিয়ে করবে কিনা বা সে রাজি কিনা, আর সে তো কথাও বলতে পারে না। তো তখন মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম যে আসলে আপনি কি চাচ্ছেন বলুন তো, গ্রামের সবাই এরকম বদ নজরে দেখছে, খারাপ নজরে দেখছে, আপনি তো নিজে থেকে আমাদের বাড়িতে এসেছিলেন, আর আপনার ঠিকানাও তো আপনি বলতে পারছেন না। সব মিলিয়ে আমি আসলে দোটানার মধ্যে আছি, আমি কী করবো? আপনি কি বাইরের কাউকে বিয়ে করবেন নাকি আমাকে বিয়ে করবেন? তো আমি তখন তাকে বলি যে আপনি যদি মুখে না বলতে পারেন, আপনি যদি কথা বলতে পারেন না, এখন পর্যন্ত এর সাথে কথা বলেননি ৩-৪ মাসে, আপনি এক কাজ করেন, আপনি ইশারা দিয়ে বলেন যে আপনি বিয়ে করবেন কিনা, কাকে বিয়ে করবেন? তো তখন সেই মেয়েটা ইশারা দিয়ে আমার দিকে দেখালো যে আমাকে বিয়ে করবে। তো আমি বুঝে গেলাম যে মেয়েটা আমার প্রতি তার ফিলিংস আছে বা আমাকে বিয়ে করতে চায়। তো যাই হোক, আগামী শুক্রবারে সকলের উপস্থিতিতে মেয়েটার সঙ্গে আমার বিয়ে হলো, এবং বিয়ে হওয়ার পরে আমি তাকে ঘরে নিয়ে আসলাম এবং ওই দিন রাতে আমাদের বাসর ঘর হলো। তো মেয়েটা আসলে খুবই ভদ্র ছিল এবং খুবই সুন্দর ছিল। আমার নিজেরও তাকে পছন্দ হতো, খুব ভালোবাসতাম তাকে, আমি ভালোবেসে ফেলেছিলাম আসলে। এরকম একটা সুন্দরী মেয়েকে বা এরকম একটা গুণবতী মেয়েকে কে না ভালোবাসবে? তো তার সঙ্গে আমার সংসার চলছিল এবং খুব ভালোভাবেই চলছিল। মানে এত সুখী আমি জীবনে হব কোনোদিন ভাবতে পারিনি। তো ওর সঙ্গে সংসার করার প্রায় আমার ৬ মাস কেটে যায়। তখন ২০২৩ সালের সম্ভবত অক্টোবর মাস, আমার খেয়াল আছে, হালকা হালকা শীত পড়েছে। তো আমি তখন অটো চালায় বাড়িতে ফিরি। বাড়িতে ফেরার পরে আসলে যারা আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করছে, তারা পরবর্তীতে কিন্তু আমাদেরকে ভালো বলেছে যে এটা ঠিক হয়েছে, খুব মানিয়েছেও। আমার বউকে সবাই দেখতে এসেছিল। তো প্রথম যে গ্রামের মানুষ যে খারাপ কথা রটানো না, ওইগুলো তো থাকেই। তো ওইগুলো ছিলই। তো আমি অক্টোবর মাস, তো ওই সময় আমার বাড়িতে হচ্ছে গিয়ে দরজায় নক পড়ে একটা, তখন রাত প্রায় ১টার কাছাকাছি হবে। দরজায় একটা নক পড়ে। তো তখন আমি দরজাটা খুলি কি আমি আসলে কাউকে দেখতে পাই না। আমি যখন দরজাটা লাগাই দেওয়ার সময় আমার মনে হচ্ছিল যে কেন যেন কোনো একটা গরম বাতাস ঘরের ভিতর ঢুকতেছে। কারণ বাইরে থেকে তখন গরম বাতাস আসার কথা না, অক্টোবর মাস যেহেতু ছিল, একটু ঠান্ডা পড়েছে গ্রামে। তো তখন আমি দরজাটা লাগাই দেওয়ার পরে আমি যখন ড্রয়িং রুমে গেলাম, দেখলাম কি যে ৩ জন লোক আমার ঘরের যে চেয়ার আছে সেই চেয়ারের উপর বসে আছে। আর এই রুমটাতে আমি ঘুমাতাম। তো আমি দেখলাম সেখানে বসে আছে। তো ওই দিন হচ্ছে গিয়ে আমি ওইখানে ঘুমাইনি, আমি ভিতরের রুমে ঘুমাইছিলাম আমার বউকে নিয়ে। আর আমার বোন এবং মা যে ছিল, ওরা দুজন হচ্ছে বাইরে ঘুমাইতে বেশ খানিকদিন ধরে এরকম ঘুমাইতেছে, যেহেতু আমাদের ৩টা রুম ছিল, ওরা ভিতরে ঘুমাইতো, বাইরে ঘুমাইতো। তো সব মিলে আমি তখন ওই লোকটাকে দেখে আচমকা চমকে গেলাম, কারণ এই লোকগুলো ঘরের ভিতর কখন ঢুকলো। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম এবং ভয় পেয়ে বললাম কি যে আপনারা কারা? আমি সঙ্গে সঙ্গেই তাদেরকে এটা জিজ্ঞেস করতে, এবং তারা বললো কি যে আমরা কারা তোমরা সেটা চিনতে পারবা না, কিন্তু আমাদের মেয়েকে তোমরা এখানে রেখেছো, আমরা তাকে নিতে এসেছি। তো আমি তখন বললাম আপনাদের মেয়েকে এখানে রেখেছি মানে আপনি কি বলছেন এটা? তখন সেই লোক দুটো বলল যে হ্যাঁ, আমাদের মেয়েকে তোমাদের এখানে রেখেছো এবং আমি তাকে নিতে এসেছি। তো তখন আসলে আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। তা আমি বললাম কি যে আপনারা ঘরের ভিতরে আসলেন কিভাবে? তো তখন তারা বললো কি যে সে বিষয়ে আপনার ভাবতে হবে না, আমি এখান থেকে আমাদের মেয়েকে নিয়ে যাচ্ছি। তো তখন দেখলাম কি যে ওরা ওই পাশের রুমে গেল, যে রুমে আমি ঘুমাই, এবং তখন আমার স্ত্রী যে ছিল, ওর নাম আমরা মায়া দিয়েছিলাম, যেহেতু ও অনেক মায়াবতী ছিল। তো সে মায়া তখন ঘুমাচ্ছিল। তো তখন ওই লোকগুলো কি একটা ভাষায় কিছু একটা বলে উঠলো। তখন মায়া উঠে বসে পড়লো। তখন মায়া বললো কি যে মায়া তখন তার মুখ দিয়ে কথা বলছিল, এবং কি বলছিল সেটা আসলে আমি নিজেও বুঝতে পারছিলাম না। তো ওরা কথা বলি করছিল। তো তখন আমি তার কাছে এগিয়ে যাই, বলি কি যে মায়া, তুমি কথা বলতে পারো, তুমি উচ্চারণ করতে পারো। তো তখন ও আমার দিকে একটু অন্য করুণ সুরে তাকায়। তো তখন আমি আসলে তার থেকে একটুখানি সরে যাই, কারণ ভয় পেয়েছিলাম আমি। তো তখন সেই মুরব্বী লোক কয়েকজন ওইখান থেকে চলে যাওয়ার পরে আমি তখন মায়াকে বলি যে কি ব্যাপার, তুমি এরকম এই কথা বলতে পারো? তো মায়া তখন আবার চুপ হয়ে গেল। তো আমি তখন তার সাথে ঝগড়া করলাম যে তুমি কেন কথা বলতে পারো অথচ আমার সঙ্গে কথা বলো না এতদিন, এই যে মাঝখানে ১-১.৫ বছর পার হয়ে গিয়েছে, কেন কথা বলোনি, কিসের জন্য, মানে তুমি কি আমাদেরকে ধোকা দাওনি? তো আমি তাকে বকাঝকা করতে লাগলাম। তো খানিকক্ষণ বাদে দেখলাম মায়া কান্না করছে। তো আমি তখন তাকে বললাম যে হ্যাঁ, কান্নাই করো। আমার প্রচণ্ড পরিমাণ রাগ হয়েছিল তারপর, যে কেন সে কথা বললো না আমাদের সঙ্গে এবং কেন ধোকা দিল, এবং ওই লোকগুলো কে ছিল যারা এখানে আসলো। তো আমার আসলে কিছুই মাথায় ঢুকছিল না। আমি ভীষণ ওই রাত্রে আমার সারা রাত ঘুম হয়নি। তো পরের দিন সকালবেলা ফজরের আজানের কিছুক্ষণ আগে আমি তো উঠে নামাজ পড়তে চাই। তো আমি নামাজ পড়তে যাবো, তখন আমাকে মায়া পেছন দিক থেকে আমার কাঁধে হাত রাখলো। হাত রেখে বললো কি যে আমাকে আপনি মাফ করবেন, আমি আসলে একটা আশ্রয় চাইছিলাম, যেখানে আসলে আমি যদি কথা বলতাম তাহলে হয়তো আশ্রয় পেতাম না। তো এই কথা শোনার পর প্রথমবারের মতো মায়ের মুখ থেকে কণ্ঠ, এবং মায়ের কণ্ঠ খুব সুন্দর ছিল। তো তার কণ্ঠ শুনে আমি আসলে চমকে গেলাম, বিমোহিত হলাম। কারণ হচ্ছে সে কি কথা বললো এটা? আমি বললাম কি যে আপনি আশ্রয় পেতেন না মানে?
আপনি আমার এখানে এরকমভাবে ধোঁকা দিয়ে থেকেছেন, আমাকে ধোঁকা দিয়ে বিয়ে করেছেন। তখন মায়া বলল কি যে, আপনি এমনটা বলবেন না দয়া করে প্লিজ। আমি সত্যি আপনাকে ধোঁকা দিয়ে বিয়ে করিনি, অথবা আমি চাইওনি যে আপনাকে বিয়ে করতে, আপনি নিজে আমাকে বিয়ে করতে চেয়েছেন, আমাকে অপশন দিয়েছিলেন। তবে আমার কোনো উপায় ছিল না আপনাকে বিয়ে করা না করা ছাড়া। আর গ্রামের লোকজন যেভাবে আপনার উপর ক্ষেপেছিল, তাতে করে আপনাকে বিয়ে না করলে হয়তো আমাকে এখান থেকে চলে যেতে হতো। সেই ভয়তে আমি আপনাকে বিয়ে করেছি। তো তখন আমি বললাম কি যে, তাহলে আপনি আমাকে ভালোবাসেন না, তাই না? ভালোবাসেন না এবং আমাকে এমনি এমনি বিয়ে করেছেন গ্রামের লোকের ভয়ে? মায়া তখন বলে উঠল যে, এমনটা একদমই না। আমি সত্যি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। বিয়ের পরে আপনি আমাকে এত পরিমাণ আদর যত্ন করেছেন, আর তার আগেও আমাকে যেভাবে আপনি আমাকে রেখেছেন, আমি শুরু থেকে আপনাকে পছন্দ করতাম। গ্রামের লোকের প্ররোচনায় পড়ে যে বিয়ে করেছি এমনটা না। তবে এখন আমাকে যেতে হবে। আমার পরিবারের লোকজন আমাকে নিতে এসেছিল এবং আমি শুধুমাত্র আপনার কথা ভেবে আমি এখান থেকে যাইনি। তবে তখন বললাম, আপনার পরিবারের লোকজন নিতে এসেছিল মানে আপনি ওনারা এখানটা চিনল কিভাবে? আর ওনারা ঘরের ভিতরে ঢুকলো কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তো তখন সেই মেয়েটি বলল, মায়া, ও বলল কি যে, আসলে আপনি কিছু মনে করবেন না। আমি আপনাকে একটা সত্য কথা বলতে চাই এবং সেটা আপনাকে বিশ্বাস করতেই হবে। আপনি বিশ্বাস না করলেও বিশ্বাস করতে হবে, কারণ এটা সত্য। তো আমি তখন বললাম, কি সত্য? আমার চোখ দিয়ে তখন গল গল করে পানি পড়ছিল, কারণ মায়া আমাকে ধোঁকা দিয়েছে এবং তার প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা ছিল। মানে আমি জীবনে করে যদি কাউকে ভালোবেসে থাকি, তাহলে আমি মায়াকেই ভালোবেসেছিলাম এবং খুব খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম তাকে। এবং যেহেতু আমার বউ ছিল, তো ও আমাকে বলল যে, আপনি দয়া করে আমাকে ক্ষমা করবেন। আসলে আপনার সঙ্গে কাছে সত্যটা লুকানো আমার উচিত হয়নি। আসলে আমি কোনো মানুষ না। এই কথা শুনে আমি তখন ভয় পেয়ে গেলাম। আমার বুকের ভিতরে একটা বাড়ি মেরে উঠল। বললাম কি যে, কোনো মানুষ না মানে আপনি তাহলে কে? তো তখন মেয়েটি বলল কি যে, একটু আগে যারা এসেছিল তারা আমার বাবা-মা এবং চাচা, এবং ওনারা জিন্নাত এবং আমি একটা জিনের সন্তান, মানে হচ্ছে পরী মেয়ে। তো এই কথা বলার পর আমি আসলে ভয় পেয়ে ওর কাছ থেকে সরে যাই এবং বলি কি যে, তোমরা জিনের দুনিয়া থেকে এসেছো এবং একটা জিনের সন্তান, একটা জিন আমার ঘরে এসেছে। আমি এখন পর্যন্ত সেটা বুঝতে পারিনি। আসলে জিন জাতি তো মানুষের দুনিয়ায় তেমনভাবে আসে না। তো আমি তখন বললাম কি যে, এমনটা কেন করলে আমার সঙ্গে? তুমি এমনটা কিসের জন্য? তখন মায়া বলে উঠল যে, আমার নাম হচ্ছে হিজাম। তো হিজাম, আমি হচ্ছে গিয়ে একদিন বাড়ি থেকে বের হই, রাগবাগ করেই বের হই বাড়ি থেকে। রাগবাগ থেকে বাড়ি থেকে বের হয়ে আমি যাচ্ছিলাম এক রাস্তা ধরে। তো সেই রাস্তায় কিছু খারাপ জিনের সঙ্গ আমার আমার পড়ে আর কি। সেই জিনগুলো এক প্রকার প্ররোচনা দেখিয়ে আমাকে তাদের কাবিলায় নিয়ে যেতে চায়। তবে আমি সেখান থেকে কোনোভাবে বেঁচে এই ধান ক্ষেতের মধ্যে পড়ে যাই এবং ওইখান থেকে যখন দেখছিলাম যে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তখন তোমার কাছে আমি এগিয়ে আসি। আমি ভেবেছিলাম হয়তো তুমি আমাকে সাহায্য করবে। তো যেমনটা ভেবেছিলাম তেমনটাই। তবে আমি যখন রাস্তার পরে এসে তোমাকে থামানোর চেষ্টা করলাম, তুমি আমাকে তোমার গাড়ি দিয়ে উড়িয়ে দিলে। তো তাতে আমার কিছু হয়নি। তো পরবর্তীতে আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে চলে আসি এবং আমি সেদিন রাতে ভেবেছিলাম যে তুমি হয়তো আমাকে নিয়ে আসবে না। আমি একটা মানুষের রূপ ধরে এখানে আসি এবং ভেবেছিলাম যে তুমি আমাকে নিয়ে আসবে না। তো আমি তখন বললাম, তাহলে এটা তোমার আসল রূপ না? তো হিজাম বলল কি যে, না, এটা আমার আসল রূপ না, আমার আসল রূপ অন্যটা। তো সেরূপে আমি তোমার সামনে কোনোদিন আসতে পারবো না এবং আমি আসলে এখন আমাকে যেতে হবে। আমার বাবা মা আমাকে নিতে এসেছে। তো আমি তখন বললাম যে, তাহলে তুমি এতদিন কেন গেলা না? তুমি বাড়ি থেকে রাগ করে চলে এসেছো, এতদিন কেন তুমি গেলা না? তোমার সাথে যখন একটা খারাপ ইনসিডেন্ট ঘটেছে, তখন তুমি কেন গেলা না? তখন হিজাম বলল কি যে, যার নাম কি আমরা মায়া রেখেছিলাম। তো হিজাম বলল কি যে, আমি যাইনি, কারণ হচ্ছে আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলাম আর আমি আব্বাকে বলেছিলাম যে আর কখনো ফিরবো না। আর আমি আসলে মানুষের দুনিয়ায় তেমন কখনো থাকি নাই বা জানি না যে মানুষটা কেমনভাবে বসবাস করে। হয়তো আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আপনারা আমাকে নিয়ে অনেক মুসিবত বইয়েছেন। তবে এতটুকু সত্য যে আমি আপনাকে অনেক ভালোবাসি। তো এখন আমাকে যেতে হবে। আমার আব্বাজান আমাকে যেতে বলেছে। আসলে আমাকে এখন যেতেই হবে। আমি কারণ বলতে পারছি না, কিন্তু এখন যেতেই হবে। তো তখন হিজাম, মানে মেয়েটা, যাকে কিনা আমরা মায়া বলে ডাকতাম, পরী মেয়েটা, তো তখন সেই পরী মেয়েটা আমার চোখের পলকে ওইখান থেকে গায়েব হয়ে যায়। তো সেটা দেখে আমি কান্নায় আসলে ভেঙে পড়ি। আমার কান্নার শব্দ শুনে আমার বোনরা ঘুম থেকে উঠে চলে আসে, বোন, মা। তো ওই সময় আমার বড় বোন আমার বাড়িতে ছিল। তো আমার বড় বোনও জানতো না যে, কেউ জানতো না যে মেয়েটাকে, আসলে মেয়েটাকে যে আমি কুড়িয়ে পেয়েছি এটাই জানতো সবাই। তো এটা শুধুমাত্র আমি একাই জানতাম। তো তারপরে বলে যে, কী হয়েছে ভাই, কান্না করতেছিস কিসের জন্য? তো আমি তখন কাউকে কিছু বলি না। আমি উঠে নামাজ পড়তে চলে যাই। ফজরের আজান হয়েছিল তখন। নামাজ পড়তে চলে যাই। নামাজ পড়ে এসে আমি চুপচাপ হয়ে যাই আসলে। প্রায় ওরকম ও যাওয়ার পরে প্রায় মাসখানেক আমি চুপচাপ ছিলাম। আমি কোনো কথা বলিনি। কারণ হচ্ছে আমি ওকে ভালোবাসতাম এবং
ও আমার একটা অন্যরকম জায়গা করে নিয়েছিল আমার মনের মধ্যে। আসলে সেটা বলে বোঝানো সম্ভব না কী পরিমাণ জায়গা করে নিয়েছিল। আর ওকে আমি ভালোবাসতাম প্রচণ্ড পরিমাণ। তো আমার ঘরের মানুষজন সকলে এরকমভাবে দেখে বলে কি যে, "কী রে ব্যাপার, কী হয়েছে তোর? তুই এরকম থাকিস কিসের জন্য? আর বৌমা কোথায়? কই গেছে? ভাবি কোথায়? ভাবি কই গেছে?" সকলে জিজ্ঞেস করতে লাগতো যে কোথায় গেছে। তো আমি আসলে বলতে পারবো না যে কই গেছে বা কি আমি কি সেটা বলে দিব ঘরের মানুষজনরে? তো তখন এক প্রকার আমার ১ মাস কেটে গেল মাঝখানে। ১ মাস আমি কিভাবে কাটাইছি, আমি মায়ের কথা সারাদিন চিন্তা করতাম আর কান্না করতাম। কারণ এত পরিমাণ বাসতাম ওকে আমি। আর আমার নিজের জীবনের চাইতেও ওকে আমি আপন করে চাইতাম। তো মায়া বলল কি যে এখন আমাকে যেতে হবে। তো ওই যে গেল আর আসলো না। তো তারপর আমার মাকে আমি সমস্ত কিছু বলে দিলাম, আমার বোনকে বলে দিলাম। তো আমার মা বোন বলল কি যে গেছে সে গেছে। ১ম ভীষণ রাগ করছিল যে ভাবি এরকমটা কখনোই করতে পারে না। সে কখনো কোনো পরী হইতে পারে না। কখনোই কোনো জিন হইতে পারে না। তো আমি তখন বললাম ও আমার চোখের সামনে গায়েব হইছে। আর সেদিন ওর বাপ মা আসছিল ওকে নিতে। তো চলে গেছে। ও আর আসবে না কখনো এখানে। তো তখন আমি আসলে আমার বোনদের সামনে পর্যন্ত কান্না করলাম। এই ঘটনার পরে আ তো ২৩ সালের পরে ২৪ সাল গেছে ১ বছর হইছে। তো এখন ২৫ সাল চলে। ও আসলে আসবে কিনা জানি না আমি। তবে ওর জন্য আমি অপেক্ষা করব। ও কবে আসবে, কি আসবে সেটা আমি জানি না। এখনো বলতে গিয়ে আমার আসলে কণ্ঠ আমার নিজেরই কণ্ঠ কিরকমভাবে হয়ে আসছে। তো ওই ছেলেটা এরকমভাবেই আমাদেরকে লিখেছে। তো তারপরে বলেছে যে আসলে ও আসবে কিনা জানি না। তবে ও যাওয়ার সময় বলে গেছিল যে, "তুমি ভালো থেকো। আমি হয়তো তোমার কাছে আসবো কোনোদিন।" এরকম কোনো কিছু বলে গেছিল আমি আসবো। বা এরকম কোনো কিছু একটা ইঙ্গিত দিয়ে গেছিল। ও আমাকে সেটাই বোঝালো। ওর সঙ্গে যখন আমি কথা বলছিলাম ওরকমভাবে কথা বলছিল আমার সাথে। তো ইঙ্গিত দিয়ে গেছে যে হয়তো আসবে, কখনো আসবে এবং ও যেদিনকে গিয়েছিল সেদিন বলেছিল আমাকে যেতে হবে। আমি এখন যাই। তো এটা বলে গেছে যেহেতু আমার ধারণা যে মেয়েটা অবশ্যই আসবে। মায়া মেয়েটা আমার নাম অরিজিনাল নাম ছিল হিজাম। তো হিজাম সত্যি মনে হয় আসবে কোনোদিন। বেশি সময় কিন্তু পার হয় নাই। তো যদি সত্যি ভাইটিকে ভালোবেসে থাকে তাহলে অবশ্যই হিজাম আসবে এবং আমার সেটা বিশ্বাস। তো আপনাদের কি মনে হয় যে হিজাম কি আসবে কিনা? বা সেই পরী মেয়েটা যাকে কিনা মায়া বলে ডাকতো ওই পরিবারের সকলে এবং ওই পরিবারে একটা অন্যরকম মায়া রেখে আসলে চলে গেল মায়া। তো আর কোনোদিন আসবে কিনা জানি না। তবে আমার ধারণা মতে তার আসা উচিত। তো আমার লিসেনার্সদের কাছে আমি আসলে মতামত দিব যে আসলে মায়া কি কোনোদিন আসবে কিনা আমাদের ভাইটির কাছে। তো ভালোবাসা আসলে খুব অদ্ভুত হয়। তো আমি বিশ্বাস করি যে মায়া আসবে। আপনারা কি বিশ্বাস করেন জানি না। তবে এটাই সত্য। তো বরাবরের মতো কণ্ঠে আমি আরজে ইমরান কিন্তু আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন দ্য মেগা বক্স। আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঘটনাটি আমরা পেয়েছিলাম শরীয়তপুর থেকে। তো ভাইটির জীবনে আবার মায়া ফিরে আসুক এবং তার জীবন সমৃদ্ধ হোক, আমরা সেটাই দোয়া করি। তো আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জীবনের কোনো ঘটনা যদি আপনি পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে। আর আমাদের রেগুলার এপিসোডগুলো আপনারা নিশ্চয়ই শুনছেন। আমাদের বাকি 2টা চ্যানেল দ্য মেগাবক্স প্রাইম এবং ভূত বাক্স অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।